আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব 5-এ আমরা শিখব বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয়। আমরা গত পর্বে শিখেছি যে কৌমিক সংখ্যাগুলো হচ্ছিল 1 2 3 4 যা ছিল এগুলো হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ক্রমিক সংখ্যা। আচ্ছা, সেই সংখ্যার ভিতরে দুই ধরনের সংখ্যা থাকে, একটা হলো জোড়, একটা হলো বিজোড়। তো আমরা আজকে বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা শিখব। এখানে লিখেছি যে 1 থেকে 19 পর্যন্ত, মানে 1 থেকে 20-এর ভিতর বিজোড় সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 100। এখন এটা তো আমরা সবাই জানি, তাহলে আমরা কেন শিখব? এরপরে আমরা দেখি যে কেন শিখব। তার কারণ হলো এখানে লেখা আছে প্রথম দুইটা বিজোড় সংখ্যা 1 আর 3। এখানে 1 আর 3 প্রথম দুইটা বিজোড় সংখ্যা, এই দুইটা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 4। তা তো আমরা জানি যে 1 আর 3 যোগ করলে 4 হয়, কে না জানে, আমরা সবাই জানি। আবার প্রথম তিনটা যোগ করে 9 হয়, প্রথম তিনটা বিজোড় সংখ্যা যোগ করে 9, এটি তো একটা সাধারণ যোগ, এটাও আমরা সবাই জানি। তাহলে আমরা কেন শিখব? এই প্রথম দুইটা বিজোড় সংখ্যা এবং প্রথম তিনটা বিজোড় সংখ্যা, প্রথম চারটা বিজোড় সংখ্যা, এই প্রত্যেকটি বিজোড় সংখ্যাগুলো পরপর বিজোড় সংখ্যা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি বললাম? প্রথম যে দুইটা বিজোড় সংখ্যা হোক বা প্রথম তিনটা বিজোড় সংখ্যা হোক, এগুলোর প্রত্যেকটি যোগ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা এবার আমরা শিখি যে এই 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, আবার 36 এটাও একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কি? পূর্ণবর্গ সংখ্যা হলো যদি কোনো সংখ্যাকে বর্গ করে যদি ওই সংখ্যাগুলো পাওয়া যায়। যেমন 2 কে বর্গ করলে কত হয়? 2 কে বর্গ করলে, এই 2 কে বর্গ করলে কত হবে? 2 বর্গ মানে কি? 2 বার গুণন, 2 গুণন 2, তাহলে এটা হলো 4। তাহলে এই 4 হচ্ছে গিয়ে 2 কে বর্গ করলে 4 এসেছে। তাহলে আমরা কি বললাম? 2 কে বর্গ করলে 4 এসেছে। আবার 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? 3 কে বর্গ করলে আমাদের কত এসেছে? 9। তাহলে 3 কে বর্গ করলে আমাদের কত এসেছে? 9। আবার 4 কে বর্গ করলে আমাদের কত হবে? 4 কে বর্গ করলে আমরা পাবো 16। তাহলে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? 4 কে বর্গ করলে আমরা কত পাচ্ছি? 16 পাচ্ছি। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে প্রথমে দুইটা বেজোড় সংখ্যার যোগফল হলো একটি পূর্ণবর্গ সংখ্যা, প্রথমে তিনটা বেজোড় সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, আবার প্রথমে 4টি বিজোড় সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপর আমরা শিখলাম কি? পূর্ণবর্গ সংখ্যাকে, পূর্ণবর্গ সংখ্যা হলো কোনো সংখ্যাকে যদি এই সংখ্যাগুলোকে 4 9 16 25 এইগুলো একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন? এই সংখ্যাগুলোকে যে কোনো একটা সংখ্যাকে পূর্ণ বর্গ করলে, যে কোনো একটা সংখ্যাকে বর্গ করলে আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি, সেই কারণে এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হলো যে কোনো একটা সংখ্যাকে, যেমন 2 কে বর্গ করলে 4 পাচ্ছি, 3 কে বর্গ করলে 9 পাচ্ছি, 4 কে বর্গ করলে 16 পাচ্ছি, আবার 5 কে বর্গ করলে আমরা কত পাচ্ছি? 25 পাচ্ছি। তাহলে এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল, মানে প্রথম থেকে দুইটা বিজোড় সংখ্যার যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, প্রথম থেকে তিনটা বিজোড় সংখ্যার যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এবার আমরা দেখি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক স্কয়ার। এটা কিন্তু আমাদের অনেক এমসিকিউ পরীক্ষাতে আসে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা উল্লেখ করতে থাকবে। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত? ক স্কয়ার। আচ্ছা, এবার আমরা আরেকটু খেয়াল করি। এখান থেকে আরেকটু খেয়াল করবো, সেটা হলো দেখেন একটা আর এই একটা, দুইটা, মানে প্রথম বিজোড় সংখ্যা এখানে কয়টা আছে? দুইটা। তারপরে বিজোড় সংখ্যা কয়টা আছে? তিনটা। তারপরে বিজোড় সংখ্যা কয়টা আছে? চারটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে কয়টা বিজোড় সংখ্যা যোগ করেছি তাকেই বর্গ করলেই আমাদের ওই সংখ্যাগুলো পাচ্ছি। যেমন এখানে দেখি এই 16 প্রথম কয়টি বিজোড় সংখ্যা যোগ করেছি? 4টি। এই 4কেই বর্গ করলে 16 পাচ্ছি। আবার এখানে 9 আমরা কয়টা
সংখ্যা যোগ করে 9 পেয়েছি 3টা। 9 আমরা পেয়েছি 3টা সংখ্যা যোগ করে, 3টা বেজোড় সংখ্যা যোগ করে। অবশ্যই এটা মনে রাখতে হবে, 3টা বেজোড় সংখ্যা হবে। 1 3 5 এই 3টা বেজোড় সংখ্যা প্রথম থেকে, তাহলে প্রথম থেকে 3টা বেজোড় সংখ্যা যোগ করে আমরা কি পেয়েছি? 9 পেয়েছি। এই 3টা তো, এই 3কেই বর্গ করলে আমরা কত হচ্ছে? 9 হচ্ছে। আবার দেখেন এখানে 1 2 3 4 5, এই 5 সংখ্যাকে বর্গ করলে 25 হচ্ছে। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে বেজোড় সংখ্যা শিখলাম, এটা আমরা তো জানি। এবং এখানে মূলত আমরা বিশেষ করে যেটা শিখলাম, পূর্ণবর্গ সংখ্যা শিখলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝাই দিব। আর সামনের পর্বে আমরা শিখব কিছু স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে, স্বাভাবিক সংখ্যাকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তাহলে সামনের পর্বে আমরা কি শিখব? কিছু স্বাভাবিক সংখ্যা আছে যাদেরকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়। আমরা সামনের পর্বে এটা শিখব। আজকে পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.